রুনা দেবীর এবং অরুণবাবুর মেয়ে রাগিনী আজ 3 দিন হলো খাবার দাবার খাওয়া ছেড়ে দিয়েছে। বাবা এবং মেয়ের যুদ্ধে মা অস্থির হয়ে পড়েছেন। তিনি কোনো মতেই কাউকে বোঝাতে পারছেন না। শেষে বিরক্ত হয়ে তিনি তার ছেলে এবং বৌমার কাছে বলেন, এদের বাবা মেয়েকে আমি কিছুতেই বোঝাতে পারছি না। আরে বাবা, নিজেরা বসে একটু আলোচনা করলেই তো হয়। যে যার মতো করে সারাক্ষণ যদি রাগ পুষে রাখবে তাহলে আমি কোথায় যাব বলতো? মা, তুমি একবার বাবাকে বলে যদি ছেলেটার সঙ্গে কথা বলে নিতে বলো, তাহলে এতে ক্ষতি কি? ছেলেটাকে দেখে যদি পছন্দ না হয় তাহলে উনি পরিষ্কার বলে দেবেন যে সম্বন্ধটা ওনার পছন্দ নয়। এতে করে শুধু শুধু ঝামেলা পাকিয়ে কি লাভ আছে? মা, দিদি যখন এত করে বলছে যে বিক্রম ভালো ছেলে, তাহলে একবার কথা বলতে ক্ষতি কিসের? এমনিতেই তো কোথাও না কোথাও দিদির বিয়ে দিতেই হবে। তাহলে ওনার পছন্দের যদি পাত্র হয়, এটা তো সবার জন্যই আরো ভালো কথা হলো। অন্তত দিদি যে বাড়িতে যাচ্ছে সে বাড়ির লোকজনকে তার একেবারে অচেনা বলে মনে হবে না। আরে বাবা, সে বিষয়টা তো আমি বুঝছি, কিন্তু ওরা মেয়ে আর বাবা মিলে যদি বুঝতো তাহলে তো আমার আর কোনো চাপই থাকতো না। ওরা দুজনে গোঁ ধরে বসে আছে, কেউ কারোর পথ থেকে এক চুল নড়ার নাম নেই। তোমার বাবাকে আমি কত করে বুঝিয়ে সুঝিয়ে অস্থির হয়ে যাচ্ছি, এখন আমি আর পারছি না মা। দুপুরবেলা খাবার টেবিলে বসে অরুণবাবু রুনা দেবীকে বলেন, কি ব্যাপার, কি রাগিনী কোথায়? সবাই তো এসে গেছে টেবিলে, এখনো পর্যন্ত আসছে না। বাবা, আপনি তো জানেন দিদি কেন আসছে না। আর দিদি যে 2-3 দিন ধরে খাবার খাচ্ছে না, এই খবরটা আপনি ভালো করেই জানেন, তাও আপনি জিজ্ঞাসা করছেন। খাবার দাবার ছেড়ে ও কি প্রমাণ করতে চাইছে বলো তো? ওকে ভালো করে বলে দাও, ও যতই জোর করুক আমি ওর কোনো কথাতেই রাজি হচ্ছি না। বাবা প্লিজ, দিদি যেটা করছে সেটা না হয় আমরা মানতে পারছি, কিন্তু আপনি কেন জেদ ধরে বসে রয়েছেন বলুন তো? সবাই যখন এত করে বলছে তখন একবার ছেলেটাকে দেখতে ক্ষতি কি? আপনি আগে ছেলেটাকে দেখবেন, ওর সাথে কথা বলবেন। প্রথমেই তো আপনাকে হ্যাঁ বলে দিতে বলা হচ্ছে না। আপনি যদি রাজি থাকেন তবেই হ্যাঁ বলবেন। দেখো বাবা, রাগিনী পারলে ছেলেটার সঙ্গে পালিয়ে যেতে পারত, নাই তো ও কোর্ট ম্যারেজ করে নিতে পারত। কিন্তু দেখো, ও তোমার মতামতের জন্য অপেক্ষা করছে। তুমি কেন এটা বুঝতে পারছো না? তুমি শুধু শুধু নিজের জেদ ধরে বসে আছো, আর মেয়েটাও তো কষ্ট পাচ্ছে। ছেলে এবং বৌমা অনেকক্ষণ ধরে বোঝানোর পর অরুণবাবু রাজি হয়ে বলেন, আচ্ছা ঠিক আছে, ও যদি চাই আমি ছেলেটার সঙ্গে দেখা করে কথা বলি, কিন্তু তাই হবে। তারপর কিন্তু আমি যা ডিসিশন নেবো সেটাই কিন্তু রাজি হতে হবে। দেখুন বাবা, আপনি যদি ইচ্ছা করে ছেলেটিকে না বলেন তাহলে কিন্তু সেটা খুব খারাপ হবে। হ্যাঁ, যদি সত্যি সেই ছেলেটা দিদির যোগ্য না হয় তাহলে আমরা কেউ আপনাকে জোর করব না। এভাবেই সবাই মোটামুটি রাজি হয়ে যায় এবং রাগিনীকে ডাকা হয়। বাবা রাজি হয়েছে একথা শুনে রাগিনী খুব খুশি মনে খাবার খেতে নেমে আসে আর বলে, বাবা আমি জানতাম তুমি রাজি হবে। ইউ আর দ্য বেস্ট ড্যাড ইন দ্য ওয়ার্ল্ড। তুমি দেখবে আমি খুব হ্যাপি থাকবো, কারণ বিক্রম সত্যি খুব ভালো ছেলে বাবা। ও আমাকে সারা জীবন হ্যাপি রাখবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কি রাখবে কি না রাখবে, কেমন ছেলে সে নয় দেখে জানা যাবে। এখন ভালো করে খাবারগুলো খা, কদিন তো পেটে কিছুই পড়েনি। মুখ হাতের কি অবস্থা হয়েছে দেখেছিস? তুমি রাজি হয়ে গেছো, এবার আমি আবার আগের মতো হয়ে যাব দেখবে। এরপর বাবা মেয়ে মিলে কথাবার্তা বলে এবং খাওয়া দাওয়া সেরে নেয়। কয়েকদিন পর বিক্রমকে বাড়িতে ডাকা হয় এবং অরুণবাবু বিক্রমকে পা থেকে মাথা পর্যন্ত ভালো করে দেখেন আর বলেন, তাহলে তুমি বিক্রম, তুমি আমার মেয়েকে বিয়ে করতে চাইছো কেন? তোমার মতলবটা কি? বাবা হোয়াট ইজ দিস? তুমি ওর সাথে এভাবে কথা বলছো কেন? দেখো বাবা, বিক্রমের কোনো রকমের ইনসাল্ট কিন্তু আমি সহ্য করব না, আমি আগেই বলে দিচ্ছি। আরে বাবা, তুই এর মাঝে কেন পড়ছিস? চুপ করে বস আর আমাকে ওর সঙ্গে কথা বলতে দে। এই যে তুমি উত্তর দিচ্ছ না যে, তোমায় কি প্রশ্ন করেছি? আঙ্কেল, আমি আপনার মেয়েকে ভালোবাসি আর ওর সঙ্গে সারা জীবনটা কাটাতে চাই। এছাড়া আমার আর কোনো মতলব নেই। আপনি বিশ্বাস করুন, আমি ওকে সব রকমের খুশি দেব, সারা জীবন আমি ভালোই রাখবো। আমার মেয়েকে আমি প্রাণের থেকেও বেশি ভালোবাসি, আর তুমি চাইছো ও আমার চোখের আড়াল হয়ে যাক? আমি তোমাকে পুরোপুরি ভরসা করতে পারছি না। আমি 7-5 ভেবে এটাই সিদ্ধান্ত নিচ্ছি যে বিয়ের পর যদি তুমি আমার চোখের সামনে আমার মেয়েকে রাখো তাহলে আমি এই বিয়েতে রাজি, না হলে না। এখন তুমি বাড়ি যাও, বাড়ি গিয়ে ভাবনা চিন্তা করে আমাকে জানিও। বিক্রম কিছুক্ষণ চুপ করে বসে থেকে বলে, ঠিক আছে আঙ্কেল, আপনার যদি এটাই ইচ্ছা হয় তাহলে তাই হবে। আমি রুমাকে নিয়ে আশেপাশেই থাকবো, আর আপনার বাড়ির কাছাকাছি আমি বাড়ি কিনে নেব। এই বলে বিক্রম সেখান থেকে চলে যায়। কয়েকদিন পর অরুণবাবুর বাড়ির কাছাকাছি বেশ কয়েকটা বাড়ির খোঁজ পাওয়া যায়। বিক্রম এক এক করে বাড়িগুলোতে যায় এবং পরে অরুণবাবু সেই বাড়িতে দেখার জন্য নিয়ে যান, কিন্তু বাড়ি দেখে তার খুব একটা পছন্দ হয় না এবং তিনি রাজি হন না। এভাবে প্রায় 7-8 খানা বাড়ি দেখার পর শেষে অরুণবাবু বিক্রমকে ডেকে বলেন,
দেখো বিক্রম, তুমি যে বাড়িগুলো ওই বাড়িগুলো আমার মেয়ে থাকার যোগ্য না। আর তার মধ্যে যে কটা বাড়ি আছে ওগুলো আমার বাড়ি থেকে অনেকটা দূরে। এরকম হলে তো আমি আমার মেয়েকে সারাক্ষণ চোখের সামনে দেখতেও পাবো না। এসব সমস্যা থেকে বাঁচার জন্য আমার কাছে একটা সমাধান আছে। তুমি আমার মেয়েকে নিয়ে আমার বাড়ির দোতলায় থেকে যাও। অরুণবাবুর কথা শুনে বিক্রম তো একেবারে অবাক। শ্বশুর বাড়ির দোতলায় থাকতে হবে এই প্রস্তাবে সে রাজি হয় না। কিন্তু অরুণবাবুও ছাড়ার পাত্র নয়। তিনি মেয়ের বিয়ে দিলে জামাইকে নিজের বাড়ির দোতলাতেই থাকতে হবে এই কথা বলেন। শেষ পর্যন্ত বিক্রম এই প্রস্তাবেও রাজি হয় এবং রাগিনী ও বিক্রমের বিয়ে হয়। বিয়ের পরদিন সকালবেলা অরুণবাবু মেয়ের বাড়িতে গিয়ে হাজির হন। তাকে দেখে বিক্রমের মা ললিতা দেবী বলেন, আরে দাদা, আপনি এত সকাল সকাল, কিছু দরকার আছে নাকি? হ্যাঁ, দরকার তো আছে। আমার মেয়ে ঘুম থেকে উঠেছে নাকি দেখতে এসেছি। আসলে ওর দেরি করে ঘুমানো অভ্যাস, তারপরে তো ওর হজমটা ঠিকঠাক হয় না। আর যদি ঘুমিয়ে থাকে তাহলে ওকে একটু তুলে দিতে হবে। দাদা, মেয়ের এখন বিয়ে হয়ে গেছে, আর এমন সময় মেয়ে জামাইয়ের ঘরে গিয়ে তাকে তুলে দেওয়াটা মানায় না। তাছাড়া ওদের বিয়ে হয়েছে, এখন এসব নিয়ম কানুন না মানলেও চলবে। কয়েকটা দিন ওরা ওদের মতো থাক না, কিছুদিন পর আমি ওকে নিজে তাড়াতাড়ি তুলে দেব। আরে বাবা, আপনি বুঝতে পারছেন না, প্রথম থেকে অভ্যাস তৈরি না করালে পরে সমস্যা হবে। আমি ওর বাবা, আমি ওকে ভালোভাবে জানি। আপনি প্লিজ ওকে একটু তুলে দিন, আর না হলে আপনি একটু সরে দাঁড়ান, আমি গিয়ে তুলে দিচ্ছি। নতুন বৌমার বাপের এরকম আচরণ দেখে ললিতা দেবী খুব অবাক হন এবং তিনি সরে দাঁড়ান। অরুণবাবু গিয়ে মেয়ে জামাইয়ের ঘরে ধাক্কা দেয় এবং মেয়েকে ঘুম থেকে তুলে তার সঙ্গে খানিকক্ষণ কথাবার্তা বলে বেরিয়ে আসে। তবে এই ঘটনা এই একবার হয়নি। এরপর থেকে প্রত্যেকদিন সকালবেলা অরুণবাবু দোতলায় গিয়ে তার মেয়ের ঘুম ভাঙাতেন। প্রথম প্রথম বিক্রম কোনো আপত্তি করত না, কিন্তু দিন যতই এগোতে থাকে সেও এই বিষয়টাকে নিয়ে খুব বিরক্ত হয়ে ওঠে। আচ্ছা, এটা কি হচ্ছে বলো তো? তোমার বাবা বিয়ে পরে দু একদিন তোমাকে তুলতে আসতো সেটা জানি, এটা ওনার অভ্যাস। ওনায় ছাড়তে পারছে না সেটা বুঝতে পেরেছি, কিন্তু এখন তো আমাদের বিয়ে হয়ে গেছে, এটা তো ওনার বোঝা দরকার। আর এভাবে তো কারো রুমে হুট করে ঢুকে যাওয়া ঠিক না। কারো ঢুকে যাওয়া মানে? উনি আমার বাবা, ওনার ঘরে দোতলায় আসবেন ওনার মেয়ের সঙ্গে কথা বলতে, এতে আবার কারোর পারমিশন নিতে হবে? তুমি কি বলতে চাইছো? দেখো রাগিনী, তুমি আমায় এইভাবে ব্লেম করো না। সকলেরই একটা প্রাইভেসি থাকে, আর সেই প্রাইভেসিতে তৃতীয় ব্যক্তির দখল একেবারে অসম্ভব ব্যাপার, একেবারে অসভ্য ব্যাপার। তোমার যদি তোমার বাবার সঙ্গে কথা বলার ইচ্ছা থাকে তাহলে তুমি সকালবেলা উঠে নিচে গিয়ে ওনার সঙ্গে দেখা করে আসবে, তে আমার কোনো আপত্তি নেই। কিন্তু এভাবে উনি আমার বেডরুমে ঢুকে যাবেন, এটা আমি অ্যালাউ করব না। বিক্রম, তুমি তোমার লিমিট ক্রস করছো। তুমি কে যে বাবাকে তুমি তার ঘরে ঢুকতে অ্যালাউ করবে না? এটা বলার সাহস হলো কি করে তোমার? দেখো, আমি এখানে থাকতে চাইনি, তোমার বাবা শর্ত দিয়ে জোর করে এখানে রেখেছে। এভাবেই দুই স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা শুরু হয়। প্রত্যেকদিন অরুণবাবু যখন তখন তার মেয়ের কাছে আসতেন এবং তার শ্বশুরবাড়ির লোকজনকে বিভিন্ন রকমের প্রশ্ন করে বিরক্ত করতেন। আচ্ছা দিদি, আপনারা কোন ব্র্যান্ডের চা খান বলুন তো? না কোনো টেস্টও পাচ্ছি না। দেখুন, আমার মেয়ে একটু চা খেতে ভালোবাসে, সারা জীবন আমি ওকে দার্জিলিং টি খাইয়েছি। আপনারা মনে হয় কোনো লোকাল চা পাতা কিনে আনছেন। সকালে বিকালে ঘুম থেকে উঠে একটু ভালো চা না হলে মানুষের মেজাজ ঠিক হয় না। চাই হচ্ছে সব। সে আপনি আপনার মেয়েকে দার্জিলিং, আসাম, আমেরিকা যেখানকারের হোক চা খাওয়াতে পারেন, তবে আমাদের পক্ষে এত সবকিছু সম্ভব নয়। বাজারে যে সমস্ত চা পাওয়া যায় সেগুলোই আমরা খাই, আর আমরা যখন খাচ্ছি তখন আমার বাড়ির বউকেও সেটাই খেতে হবে। কি আপনারা খাচ্ছেন বলে আমার মেয়েকেও খেতে হবে? এটা আপনারা বললেন কি করে? দেখুন, আমার মেয়ে 5 জন মেয়ের মতো না, ও খুব স্পেশাল। ও তাই নাকি? আপনার মেয়ে যখন এতই স্পেশাল তাহলে ওর বিয়ে দিতে গেলেন কেন? ওকে তো বাড়িতেই বসিয়ে রেখে শোকেশে সাজ করে রাখতে পারতেন। শুধু শুধু একজনের বাড়ির বউ করে আর বারবার এভাবে তার লাইফে ইন্টারফেয়ার নাই বা করতে পারতেন। এতে করে আপনি শুধু আমাদেরকে বিরক্ত করছেন না, আপনার মেয়ের জীবনের ক্ষতি করছেন, ওর বিবাহিত জীবনে ওকে শান্তিতে থাকতে দিচ্ছেন না। এভাবেই ললিতা দেবী অরুণবাবুর সঙ্গে একটু কড়া গলায় কথা বলেন। তাদের যখন এই সমস্ত কথাবার্তা চলছিল তখন সেখানে বাড়ির আরো অন্যান্য সদস্যরা এসে হাজির হয় এবং এই পরিস্থিতি দেখে সবাই তা সামলানোর চেষ্টা করে। আন্টি প্লিজ, আপনি একটু শান্ত হন, আমি বাবাকে বোঝাচ্ছি। আমাকে বোঝানোর কি আছে? আমি কোনো বাচ্চা ছেলে নাকি? উনি আমার মেয়ের জীবন নিয়ে খেলা করছেন, আমি চুপচাপ সেটা দেখে সহ্য করে যাব নাকি? বাবা, আপনি প্লিজ এভাবে কথা বলবেন না। একবার ভেবে দেখুন, উনি আপনার মেয়ের শাশুড়ি, অন্তত ওনার সম্মানটুকু বজায় রাখুন।
তুমি মেয়ের শ্বশুর বাড়িতে এসে তার শাশুড়ির সঙ্গে এভাবে আচরণ করছো? তুমি পেয়েছোটা কি বলো তো? নিজে তো শান্তিতে থাকবে না, আর কাউকে শান্তিতে রাখতেও দেবে না। দেখো, তুমি যদি চাও মেয়েটা সুখে শান্তিতে থাকুক, তাহলে আজকের পর থেকে তুমি আর এখানে আসবে না। এখানে আসবো না মানে? এটা আমার বাড়ি, আমি যেখানে খুশি যেতে পারি, কেউ আমাকে বাধা দেবে না। এই সবকিছু ঝামেলার মাঝখানে বিক্রম সেখানে এসে উপস্থিত হয় এবং এতদিনে জমে থাকা রাগ উপড়ে দিয়ে সে বাড়ি ছাড়তে বাধ্য হয় এবং বলে, ঠিক আছে বাবা, এটা আপনার বাড়ি, রাগিনী আপনারই মেয়ে, তাই আপনার বাড়ি আর আপনার মেয়ে দুটোই আপনার কাছে থাক। আমি আমার পরিবারকে নিয়ে এখান থেকে চললাম। রোজ রোজ এই অশান্তি আমার আর ভালো লাগে না। এই বলে বিক্রম তার পুরো পরিবারকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যায়। প্রথম কয়েকদিন রাগিনী বিক্রমের উপর একটু রেগে থাকে, কিন্তু দিন যত এগোতে থাকে তার রাগ পড়ে যায় এবং সে নিজের ভুলটা বুঝতে পারে। এরপর সে তার বাবার কাছে গিয়ে কান্নাকাটি করে এবং বিক্রমকে ফিরিয়ে আনার কথা বলে। মেয়ের বায়না শুনে বাবা আবার জামাইকে ফোন করে এবং ফিরে আসার জন্য অনুরোধ করে, কিন্তু জামাই এবার আর ফিরতে চায় না। শেষে বাধ্য হয়ে রাগিনীকে তার শ্বশুরবাড়িতে যেতে হয়। এভাবেই রাগিনী তার বাবার খোলস থেকে বের হয় এবং জীবনকে নতুনভাবে দেখার সুযোগ পায়, যার ফলে তার সংসারে সুখ শান্তি ফিরে আসে। আজ হেমাদেবীর 5 মেয়ের একসঙ্গেই বিয়ে হচ্ছিল, আর সেটা শহরের সবথেকে ধনী ব্যবসায়ী শম্ভুনাথ বাবুর 5 ছেলের সঙ্গেই হচ্ছিল। শুনতে খারাপ লাগলেও এটা সত্যি ছিল যে হেমাদেবী আবর্জনাওয়ালি ছিল। সে আবর্জনা কুড়িয়ে কুড়িয়েই তার 5 মেয়েকে বড় করে তুলেছিল, আর এটা সেখানে উপস্থিত সকলেই জানতো। এরপর শম্ভুনাথ বাবুর স্ত্রী দোলন তাকে বলে, এই যে শুনছো, আমাদের কি এটা করা ঠিক হচ্ছে বলো? তোমার এই সিদ্ধান্তে আমাদেরকে নিয়ে সকলেই হাসছে, সকলেই বলছে তোমার নাকি মাথা খারাপ হয়ে গিয়েছে। আরে কে কি বললো তাতে আমার কিছুই আসে যায় না, বুঝেছো? আর যেখানে হেমা দেবী এখন যথেষ্ট সম্মানীয়, ও এখন মোটেও আবর্জনা কুড়ানোর কাজ করে না। দেখো, যে বর্তমানে যাই থাকুক না কেন, তার অতীত কখনোই তার পিছু ছাড়ে না, এটা সকলকেই মানতে হবে। আর যেখানে আমরা শহরে সব থেকে সম্মানীয় পরিবার, এখন তুমি এরকম সিদ্ধান্ত নিলে কিভাবে চলবে বলো? এই যে দোলন, তুমি একটু চুপ করো আর গিয়ে ওদিকটা লক্ষ্য রাখো। কে কি বলবে এখন আমি সেটা বুঝে নেব, ওকে? শম্ভুনাথ বাবু এভাবেই বললে তখন দোলন দেবী চুপ হয়ে যায়। ঠিক সেই সময় সেখানে হেমা দেবী আসে ও সে এসে বলে, বাবু, কিছু মনে করবেন না, আসলে দিদিমণি ঠিকই বলছেন। কারণ মেয়েরা ভালো জায়গায় যাচ্ছে, ওদের ভালো ভবিষ্যৎ দেখে প্রথমে আমার খুবই আনন্দ হচ্ছিল, কিন্তু এখন লোকজনের মুখে কটু কথা শুনে আমার সেই ইচ্ছাটাই নষ্ট হয়ে গিয়েছে। এই, তুমি সরাসরি বলছো না কেন যে তুমি শম্ভুদার কাছে আমার নামে নালিশ করতে এসেছো? আর শোনো, শম্ভুদা আমার মাসতুতো ভাই হয়, আশা করি একটা আবর্জনাওয়ালির জন্য আমায় কিছু বলবে না। রুমানা, তোকে ভয় পাওয়ার কিছুই নেই, তুই সত্যি কথাই বলেছিস। এই কয়েক বছর হলো ও আবর্জনা কুড়ানো বন্ধ করেছে, এর আগে তো ওকে এই করতেই সকলে দেখেছে। হ্যাঁ, সে আমি জানি। আর ও যদি সোনার আংটিটা না পেত তাহলে ওদেরকে এতদিন ওই পাইপের মধ্যেই থাকতে হতো। আর দাদা, তোর ছেলেরা গিয়ে ওই আবর্জনাওয়ালির পাইপের ঘরের মধ্যেই থাকতো। রুমানা দেবীর মুখে এরকম কথা শুনে শম্ভুনাথ বাবুর খুবই রাগ হয় ও সে তখন বলে, এই তোমরা সবাই চুপ করো তো। আসলে তোমরা কি ধরনের আমি তো ধারণাও করতে পারি না। আর শোনো, ওই আংটিটা আমি ওকে ঘর বানানোর জন্য আবর্জনার মধ্যে ফেলে দিয়েছিলাম, এবারে বুঝেছো? এভাবেই সেদিন শম্ভুনাথ বাবু সমস্ত ঘটনা বলছিল। এটা ছিল নন্দনপুর শহরের বেশ কয়েক বছর আগের ঘটনা, যেখানে শহর থেকে কিছুটা দূরে এক নির্জন জায়গায় প্রতিনিয়তই নোংরা আবর্জনা ফেলা হতো। জায়গাটিতে এতটাই আবর্জনা ফেলা হয়েছিল যে দূর থেকে দেখলে একটি পাহাড় বলেই মনে হতো, আর সেখানে একেবারে জনশূন্য ছিল। শুধু দুপুরের সময় শহর থেকে আবর্জনার গাড়ি এসে সেখানে আবর্জনা ফেলে দিয়ে আবারও চলে যেত। এমনই সেদিন সেখান থেকে হেঁটে হেঁটে এক দারিদ্র পরিবার যাচ্ছিল। তখন, মা, আর কতক্ষণ এভাবে হাঁটবো? সেই সকাল থেকে আমরা হাঁটছি, আমার পায়ে খুব যন্ত্রণা হচ্ছে। এই, তুইও না একেবারে বোকা, তোর সব জিনিসেই কষ্ট হয়। আমার কত জোরে খিদে পেয়েছে, তবু আমি কিছুই বলিনি, আর তুই কিনা একটুতেই খালি কান্নাকাটি করিস। ছোট সোনালির বয়স অল্প হলেও তাদের অভাব অনটন তাকে যেন প্রাপ্তবয়সী করে তুলেছিল, আর তাই সে তার বাকি বোনেদেরকে বোঝাতে শুরু করেছিল।
যেটা শুনে মিনা তখন বলে, এই দিদি, তোরা সবাই চুপ কর। এখন আমি কি করব বল? আমার তো পায়ে লাগছে, তাই আমি বলছি। আমি কি এখন মিথ্যে কথা বলছি নাকি? তোরা বিশ্বাস কর, আমার সত্যি সত্যি পায়ে লাগছে, আমি চলতেও পারছি না। এই আমি এখানেই বসে পড়লাম। অসহায় হেমা দেবীর 5 মেয়ে জুলি, টিনা, চন্দ্রা, সোনালি ও মিনা সঙ্গেই ছিল। আর তখন এভাবেই বলে তার ছোট মেয়ে মিনা সেখানেই বসে পড়ে। যেটা দেখে হেমা দেবী মনে মনে ভাবে, হে ঈশ্বর, এবারে আমি ওদেরকে কি বলবো কি জানি। আমাদের না থাকার ঘর আছে আর নাই বা কোনো যাওয়ার জায়গা, আর এখন তো দেখছি হাঁটতেও পারছে না। আচ্ছা ঠিক আছে রে মা, চল আমরা গিয়ে ওই গাছের গোড়ায় বসি, এখানে রাস্তায় বসে থাকা খারাপ। হেমা দেবী এভাবেই বলে তখন তাদেরকে নিয়ে পাশেরই একটি গাছের গোড়ায় গিয়ে বসে। এরপর তারা বেশ কিছুক্ষণ সেখানে বিশ্রাম করতে থাকে। ঠিক তখনই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যায় ও ঝোড়ো হাওয়া বৃষ্টিপাত হতে থাকে। যেটা দেখে হেমা দেবী বলে, এই চল চল এখান থেকে চল, এখানে বেশিক্ষণ থাকলে আমরা সকলেই বৃষ্টিতে ভিজে যাব। হ্যাঁ হ্যাঁ মা, তাড়াতাড়ি চলো, এখানে খুব ঠান্ডা হাওয়া চলছে, আমার খুব ঠান্ডা লাগছে। ও কি ঠান্ডা! এভাবেই তারা সকলে কাঁপতে কাঁপতে সামনের দিকে এগোতে থাকে। ঠিক তখনই হেমা দেবী সামনেই আবর্জনার পাশে একটি বিশাল পাইপ দেখতে পায়। যেটা দেখে হেমা দেবী বলে, এই চল আমরা গিয়ে ওই পাইপের মধ্যে ঢুকে পড়ি, তাহলে আমাদের গায়ে আর বৃষ্টি পড়বে না। হ্যাঁ মা চলো, কিন্তু মা ওখানে তো অনেক আবর্জনা আছে, এখন আমরা নোংরা আবর্জনার মধ্যে কিভাবে থাকবো? তা বললে হবে না রে মা, আমাদের এখন এই বৃষ্টিতে মাথার উপরে ছাদ দরকার, আর না তো আমরা সকলেই অসুস্থ হয়ে পড়বো। আর তুই চিন্তা করিস না রে মা, আমরা গিয়ে ওগুলোকে পরিষ্কার করে নিলেই হয়ে যাবে। হেমা দেবী এভাবেই বলে তার 5 মেয়েকে নিয়ে সেই পাইপের মধ্যে চলে যায় ও সে সেখানে গিয়ে সেখানে নোংরা আবর্জনাও পরিষ্কার করে নেয়, যার ফলে সেখানে বেশ কিছুটা পরিষ্কার হয়ে যায় ও সেখানে থাকার উপযোগীও হয়ে ওঠে। এরপর থেকে হেমা দেবী তার মেয়েদেরকে নিয়ে সেখানেই সেই পাইপের মধ্যে থাকতে শুরু করে। এভাবেই সেদিনটা কেটে যায়। পরের দিন, এই সোনালি, তুই তোর বোনদেরকে নিয়ে থাক আর ওদের একটু লক্ষ্য রাখবি মা, আমি কাজের খোঁজে একটু মার্কেটের দিকে যাচ্ছি। কিন্তু মা, মিনার তো খুব জ্বর এসেছে, জ্বরে গা পুরো পুড়ে যাচ্ছে। তুই সত্যি বলছিস? কই দেখি। এ বাবা, সত্যি তো, আমার মনে হয় কাল বৃষ্টি হওয়ায় এর খুব ঠান্ডা লেগে গিয়েছে। আমি দেখছি যদি কাজ পাই তাহলে আসার সময় ওর জন্য ওষুধ কিনে নিয়ে আসবো। কিন্তু মা, ও তো এখনো ঠান্ডায় কাঁপছে। ঠিক আছে তুমি যাও, আমি বরং ততক্ষণ কিছু আবর্জনা কুড়িয়ে আগুন করছি। সোনালি এভাবেই বললে তখন হেমা দেবী সেখান থেকে চলে যায় ও তখন সোনালি তার কথা মতোই সেখানে আগুন জ্বালিয়ে আগুন করতে থাকে। ঠিক তখনই তাদের সামনে একটি গাড়ি এসে দাঁড়ায় ও গাড়ি থেকে সোমনাথ বাবু বেরিয়ে এসে বলে, এই বাচ্চারা, তোমরা এখানে এরকম আগুন জ্বালাচ্ছ কেন? আর তোমরা কারা? এখানে এই আবর্জনার মধ্যে কি করছো? আসলে বাবু, আমরা 5 বোন, আমার মা শহরে কাজ খুঁজতে গিয়েছে, এখন আমার বোনের খুব জ্বর হয়েছে, তাই আমরা আগুন করছি। হ্যাঁ, সে না হয় বুঝলাম, কিন্তু তোমরা এই পাইপের মধ্যে কি করছো? তোমাদের বাড়ি কোথায়? তোমাদের তো দেখে এখানে নতুন বলেই মনে হচ্ছে। সোমনাথ বাবু এভাবে বললে সোনালি তখন কেঁদে ফেলে ও সে কাঁদতে কাঁদতে তাদের অসহায়তার কথা বলতে থাকে। যেটা শুনে সোমনাথ বাবুর খুবই মায়া লেগে যায় ও সে তখন বলে, আরে বাবা, তুমি এদের মধ্যে বয়সে বড়, এখন তোমাকে এভাবে কাঁদলে চলবে না। আর শোনো, তোমাকে কি বলছি, জীবনে অনেক সংগ্রাম করতে হবে, না তো তুমি কখনোই সফল হতে পারবে না। এই ধরো, তুমি যেই আবর্জনাগুলো পোড়াচ্ছ, এগুলোকে দোকানে বিক্রি করে দিলেও তুমি টাকা পাবে। আর আগুন জ্বালিয়ে তোমার বোনের জ্বর ভালো হবে না, বুঝেছো? তার জন্য ওষুধের দরকার, আর ওষুধ টাকা দিয়েই কেনা যায়। তুমি সত্যি বলছো বাবু? এগুলো বিক্রি করলে টাকা পাওয়া যায়? তাহলে আমি বিক্রি করতে যাব আর টাকা দিয়ে ওষুধ কিনে নিয়ে আসব। এই বলে সোনালি তখন আবর্জনা কুড়াতে চলে যায়। এরপর সে বেশ কিছুটা আবর্জনা কুড়িয়ে সেখান থেকে বিক্রি করতে চলে যায় ও তখন তার আগ্রহ দেখে সোমনাথ বাবুর খুবই ভালো লাগে। সে তখন সেখান থেকে চলে যায়। এভাবেই বেশ কিছুক্ষণ পর হেমা দেবী মনমরা করে সেখানে আসে। তাকে এরকম অবস্থায় দেখে সোনালি বলে, মা মা, তোমার কি হয়েছে? তুমি এরকম করে আছো কেন? না রে মা, তেমন কিছুই হয়নি, আসলে আমি কোনোই কাজ পাইনি, আর নাইবা তোর বোনের জন্য ওষুধ কিনতে পেরেছি।
এখন মনে হয় ঈশ্বর আমাদের এভাবেই এক এক করে মেরে ফেলবেন। আরে মা, তুমি চিন্তা করো না, আমি বোনের ওষুধ ও আমাদের সকলের জন্য খাবার কিনে নিয়ে এসেছি, এই দেখো। কিন্তু মা, তুই এইগুলো যে কিনে নিয়ে এলি, টাকা কোথায় পেলি? হেমাদেবী এভাবেই বললে সোনালি তাকে সমস্ত ঘটনা বলে, যেটা শুনে হেমাদেবী খুবই খুশি হয়ে যায়। এরপর থেকে হেমাদেবীও আর কাজ না খুঁজে আবর্জনা কুড়িয়ে বিক্রি করতে থাকে। এর ফলে তার হাতে বেশ কিছু টাকা চলে আসে ও সে তার 5 মেয়েকে স্কুলে ভর্তি করিয়ে দেয়। এভাবেই বেশ কয়েক বছর চলতে থাকে এবং হেমাদেবী বহু কষ্টে আবর্জনা কুড়িয়ে বিক্রি করে তাদের পড়াশোনা চালিয়ে আসছিল, যার ফলে তাদের খাওয়া দাওয়া লেখাপড়া হলেও তারা তখনও বাড়ি বানাতে পারছিল না। আর এমনই একদিন হেমাদেবী আবর্জনার মধ্য থেকে একটি সোনার আংটি পায় ও তার মালিককে খুঁজে না পাওয়ায় সেটিকে বিক্রি করে ঘরবাড়ি বানিয়ে নেয়। ও এখন তার মেয়েরা বড় হয়ে পড়াশোনা শেষে চাকরি পেয়ে গিয়েছিল, আর তাই হেমাদেবীকে আর আবর্জনা কুড়াতে হতো না। তাহলে বাবু, আপনি সেদিন আমাদের আংটিটা দিয়েছিলেন, আর আপনার জন্যই আজ আমরা ঘরে থাকতে পারছি। শুধু তাই নয়, আমি ঘটকের হাতে খবর পাঠিয়ে তোমার 5 মেয়ের বিয়ের সম্বন্ধও পাঠিয়েছিলাম। আর যাতে না তুমি সন্দেহ করো তাই আমার পরিচয় গোপন রাখতে বলেছিলাম, বুঝেছো? আর এখন আমার এই বিয়েতে কোনো আপত্তি নেই। তা যাদের যাদের এই বিয়েতে আপত্তি আছে তারা বিয়ে না খেয়েও চলে যেতে পারে, তাতে আমার কিছুই করার নেই। সোমনাথ বাবুর কথা শুনে ওখানে উপস্থিত সকলেই তাদের ভুল বুঝতে পারে ও তারা হেমাদেবীর সঙ্গে করা ব্যবহারের জন্য তার কাছে ক্ষমা চাইতে থাকে। এদিকে হেমাদেবীর জীবনে সেদিন সবথেকে বড় খুশির দিন ছিল, কারণ এককাল তার দুঃখ গেলেও এখন তার সুখ শুরু হয়েছিল। এরপর সমস্ত রীতিনীতি মেনেই তার 5 মেয়ের বিয়ে হয়ে যায় ও বিয়ের পর তারা সকলেই সুখে শান্তিতে বসবাস করতে থাকে।